রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 10, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটার উপর ভিত্তি করে দুটো অঙ্ক থাকে এসএসসিতে, দুইটাই দিতে হয়, এটা কোনো অপশন থাকে না। এই চ্যাপ্টারটা এতটুকু ইম্পর্টেন্ট যে এখানে দুটো অঙ্ক থাকে, দুইটাই দিতে হয়, এসএসসি এইচএসসি দুটোটাতেই। মানে আমাদের এসএসসিতে দুটো অঙ্ক থাকে, কোনো অপশন থাকে না, দুটোটাই দিতে হয়। এইচএসসিতে দুটো অঙ্ক থাকে, কোনো অপশন থাকে না, দুটোই দিতে হয়। সো এত ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা অনেকে করে কিন্তু ভয়ের কারণে অনেকে মানে দিতে চায় না। আমার মনে হয় প্রথম থেকে যদি আপনারা একটু যদি ক্লিয়ারলি যদি এই চ্যাপ্টারটা একটু যদি নজর দেন, তাহলে আমার মনে হয় আপনারা পারবেন ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। একটু সবাই একটু ভালো করে, মিতু ঠিক মতন ক্লাস করবেন, ক্লাসে ঠিক মতন থাকবেন। মিতু, আমি মিতুকে উদ্দেশ্য করে বলতেছি, মিতু ঠিক মতন ক্লাসগুলো করবেন। আজকে চ্যাপ্টার 10 এর ক্লাস শুরু হয়েছে, একদম বেসিক থেকে চ্যাপ্টার 10টা শুরু করবো ইনশাআল্লাহ আজিজ। যারা পারে তাদের জন্য ভালো হবে, যারা পারে না তাদের জন্য তো আরো ভালো হবে ইনশাআল্লাহ আজিজ। আমি বারবার বলতেছি কথাটা, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যাতে কেউ যদি মিসিং না করেন। আমরা ঈদের আগে দুইটা ক্লাস পাবো, এর পরবর্তীতে আবার ক্লাসটা শুরু হবে ঈদের পরে ইনশাআল্লাহ আজিজ। আমাদের মনে হয় মঙ্গলবার পর্যন্ত ঈদের আগে ক্লাস, এরপরে ঈদের একটা বন্ধ থাকবে, এরপরে ঈদের 3-4 দিন পর বা 4-5 দিন পরে আবার শুরু হবে অনলাইন ক্লাস ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ যদি আমরা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ যদি সবাইকে আল্লাহ হেফাজত রাখে, আমিন। এখন দেখেন, তো আমরা চ্যাপ্টার 10 যখন করব, এটা হচ্ছে আর্থিক বিবরণীর একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম কি? আর্থিক বিবরণী। এখানে এই চ্যাপ্টার যখন আমরা আর্থিক বিবরণী করব, একটু ভালো করে বুঝতে হবে প্লিজ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি একটু ভালো করে বুঝেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ভালো আছেন সবাই না? একটু ভালো করে বুঝেন সবাই। আর্থিক বিবরণী যখন আমরা করি, এখন এই আর্থিক বিবরণী মানে কি? আর্থিক বিবরণী বলতে যদি এক কথায় বলা হয়, যেখানে প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে সকল হিসাবগুলোকে খুঁটিনাটিভাবে বিস্তারিতভাবে আলোচনা করে, যেখানে দায় সম্পদ প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদ ইকুয়ালস টু মালিকানা সত্ত্ব প্লাস দায়টা সমান, এটা যে মানে প্রমাণিত হয়, এটা সবকিছু দেখায় এখানে এই আর্থিক বিবরণীর মাধ্যমে। যেখানে ডিটেলস থাকে, কোম্পানির কতটুকু লাভ হলো, কতটুকু লস হলো, কতটুকু সম্পদ আছে, কতটুকু মালিকানা সত্ত্ব আছে, কতটুকু দায় আছে, বিস্তারিতভাবে এই আর্থিক বিবরণীতে দেখানো হয়। এই আর্থিক বিবরণী যখন আমরা করব, এখানে আমাদের একটু ভালো করে বুঝতে হবে 3টা পার্ট। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার এই আর্থিক বিবরণীকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। অ্যাকচুয়ালি আপনারা বইতে পাবেন এটা 5 ভাগে, আরো 2টা ভাগ আছে, আমি এই সাইড দিয়ে একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে নগদ প্রবাহ, আর একটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ। তাহলে এই আর্থিক বিবরণীকে আমরা 5 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, একটা হচ্ছে নগদ প্রবাহ, আর একটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ। তো এখন এই বিশদ আয় বিবরণী আমরা একটু ভালো করে যদি বুঝতে পারি, একটু দেখেন সবাই, একটু সবাইকে রিকোয়েস্ট করলাম একটু ভালো করে বুঝেন। এই বিশদ শব্দটা বাদ দেন, আয় বিবরণী শব্দটা মানে কি? আয় বিবরণী হচ্ছে যেখানে আয় ব্যয় হিসাব নিকাশ করা, সেটাকে বলা আয় বিবরণী। আর বিশদ মানে কি? যেখানে বিস্তারিতভাবে, বিশদভাবে, অনেকে বলে না ব্যাখ্যা, বিশদভাবে ব্যাখ্যা করেন, মানে বিস্তারিতভাবে ব্যাখ্যাটা করেন। তো এইখানে এই যে বিশদ মানে হচ্ছে যেখানে ডিটেলস লেখা থাকে। তো এইখানে একটু ভালো করে বুঝেন, বিশদ আয় বিবরণীকে আমরা সাধারণত কিভাবে বের করব?
আমরা কি বের করব, কিসের জন্য আমরা এত কষ্টটা করি? বিশদায় বিবরণীতে আমরা দুইটা জিনিসের জন্য আমরা এত কষ্ট করি। এক নাম্বার হচ্ছে মোট মুনাফা, সেকেন্ড ওয়ান হচ্ছে নিট মুনাফা। বিশদায় বিবরণীতে কয়টা জিনিসের জন্য আমরা এত কষ্ট করি? দুইটা জিনিসের জন্য। একটা হচ্ছে মোট মুনাফা আর একটা হচ্ছে কি আমাদের নিট মুনাফা। এখন এই বিশদায় বিবরণী আসলে কি? আয় থেকে ব্যয় মাইনাস করলে যেটা পাবেন সেটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। তাহলে আমরা কিভাবে করব আমরা একটু দেখি। এক্সাম্পলটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা এই চ্যাপ্টারের আগে আমরা একটা চ্যাপ্টার পড়ছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে। এই চ্যাপ্টারের আগে আমরা একটা চ্যাপ্টার পড়ছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, এই ট্রায়াল ব্যালেন্সটা যখন করছি এর অর্থ হচ্ছে রেয়া মিল। এই রেয়া মিলটা আমি বিস্তারিতভাবে বলছিলাম। ব্যয়কে আমরা কয় ভাগে ভাগ করছি, আয়কে আমরা কয় ভাগে ভাগ করছি, দায়কে আমরা কয় ভাগে ভাগ করছি, সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করছি। বিস্তারিতভাবে ওই চ্যাপ্টারটা কেউ যদি না দেখে থাকেন, রিকোয়েস্ট রইল সবাই রেয়া মিলের লেকচার 1, 2, 3, 4 এই চ্যাপ্টারগুলো একটু দেখে নেবেন। না হলে আপনারা আর্থিক বিবরণী পড়তে একটু কষ্ট হয়ে যাবে। আমি বারবার কথাগুলো বলতেছি, মনোযোগ সহকারে কথাগুলো একটু শুনে। আমি আবার বলি, গত সপ্তাহে আগের সপ্তাহে আমরা ভালো করে বুঝবেন, গত সপ্তাহে আগের সপ্তাহে আমরা রেয়া মিলের লেকচার পড়ছিলাম। এখানে লেকচার 4টা নাকি 5টা ছিল, মনে পড়তেছে না আমার, মেবি 5টা ছিল। তো এই 5টা লেকচার ভালো করে দেখবেন। বিশেষ করে প্রথম 2টা লেকচার তো দেখতেই হবে, কারণ এগুলো সব সম্পূর্ণ বেসিক ছিল, এই জন্য বললাম। তো এখন দেখেন, বিশদায় বিবরণী আমরা মোট মুনাফা বের করব, নিট মুনাফা বের করব। তাহলে আমরা কিভাবে বের করব? একটা কোম্পানিতে সাধারণত দুইটা জিনিস থাকে, একটা কারখানা, একটা হচ্ছে অফিস। কারখানা আর একটা কি স্যার? অফিস। তো এখন একটু ভালো করে বুঝেন, এখানে হচ্ছে কারখানা আয় থেকে কারখানা ব্যয় মাইনাস করব। কারখানার আয় থেকে কারখানা ব্যয় মাইনাস করব, তাহলে পাবো আমরা মোট মুনাফা। এরপরে দেখেন, একটু ভালো করে বুঝবেন, অফিস এই মোট মুনাফার সাথে যে মোট মুনাফাটা পাবো এর সাথে অফিস আয় যোগ করব। অফিস আয়গুলো আবার ব্যয়গুলো কি করব? মাইনাস করব। তাহলে আমরা কি যেটা পাবো সেটা কি করব? আমরা নিট মুনাফা। তাহলে আমরা বেসিক জিনিসটা বুঝেন, কারখানা আয় থেকে কারখানা ব্যয় মাইনাস করলে মোট মুনাফা, এর সাথে মোট মুনাফার সাথে যদি অফিস আয় যোগ করি আর অফিস ব্যয় মাইনাস করি, তাহলে পাবো আমরা নিট মুনাফা। এক কথা আমরা বুঝবো। কিন্তু আমরা কারখানা আয়, কারখানা ব্যয়, অফিস আয়, অফিস ব্যয়, মানে আমি তো অ্যাকাউন্টিং বুঝে না, এটা তো আমাদের ভাষাগতভাবে আমি বললাম। তাহলে স্যার কিভাবে লিখবো? একটু ভালো করে দেখেন প্লিজ, একটু রিকোয়েস্ট করে একটু ভালো করে বুঝবেন প্লিজ। এখন আপনাকে তাহলে বুঝতে হলে এই কারখানা আয়ের আরেক নাম হচ্ছে কারখানা আয়ের আরেক নাম হচ্ছে বিক্রয়। কারখানা আয়ের আরেক নাম কি স্যার? বিক্রয়। এর থেকে মাইনাস করেন কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের আরেক নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, যেটাকে প্রত্যক্ষ ব্যয় বলা হয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই কারখানা আয় থেকে কারখানা ব্যয় মাইনাস করলে তাহলে আমরা কি পাচ্ছি? মোট মুনাফা। তাহলে আমরা কারখানা আয় থেকে কারখানা ব্যয় মাইনাস করলে মোট মুনাফা। এখন অনেকের কথা থাকতে পারে, স্যার কারখানা আয় বিক্রয় চমৎকার, এটা আমি বুঝতে পারলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা একটাই বিক্রয় হয় সাধারণত। এখন স্যার এটা সেবামূলক প্রতিষ্ঠান নাকি ব্যবসায়িক প্রতিষ্ঠান? একটা জিনিস মনে রাখবেন, আপনি যে এসএসসিতে সেবামূলক প্রতিষ্ঠানটা সাধারণত আসে না, যেটা অব্যবসায়িক প্রতিষ্ঠান খুব কম আসে, 100টার ভিতরে 2টা বা 1টা। আপনারা যখন এইচএসসি বা ইন্টারে যাবেন ইনশাআল্লাহুল আজিজ, তখন আপনারা পাবেন 50-50, একটা সেবামূলক আর একটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো এখন আমি সেবামূলক নিয়ে আমি আলোচনা করতেছি না। আপনাদের বইতে প্রথম যে ছকটা, এটা সেবামূলকের ছক, সেটা কি? সেবা আয় থেকে ব্যয় মাইনাস, তাহলে হচ্ছিল নিট মুনাফা। শেষ, কোনো ভাগ করে নাই এখানে। কেন ভাগ করে নাই? সেবামূলক প্রতিষ্ঠান তো সেবামূলক প্রতিষ্ঠান মানে কি? যারা সেবার বিনিময়ে ব্যবসা করে থাকে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ফার্মেসি, এরা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আর যারা অরিজিনালি মুনাফার উদ্দেশ্যে ব্যবসা করে থাকে তারা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান। স্যার বুঝবো কিভাবে? কোশ্চেন দেখলে কোনটা সেবামূলক প্রতিষ্ঠান, কোনটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। যদি কোনো অঙ্কের ক্রয় বিক্রয় দেওয়া নাই,
ক্রয় বিক্রয়ের বাদে দেওয়া আছে সেবায়, তাহলে বুঝতে হবে এটা সেবামূলক প্রতিষ্ঠান। আর যদি প্রশ্নে দেওয়া থাকে ক্রয় বিক্রয়, তাহলে 100% এটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। সাধারণত আপনাদের 100টার ভিতরে 98টা অঙ্ক থাকবে ক্রয় বিক্রয় মানে ক্রয় বিক্রয় নামে অঙ্কগুলো। তা আমি সাধারণত আজকে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা বুঝাচ্ছি, সেবামূলক প্রতিষ্ঠান সহজ একবারে, ওটা পরে বোঝানো হবে ইনশাআল্লাহ আজিজ। আগে এটা আমরা একটু বুঝি। তো এখন বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি, তাহলে আমরা কি পাচ্ছি? মোট ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় আমি বলছিলাম রেয়া মিলে করার সময় 6টা হয়। তাহলে আমার সাথে সাথে একটু বলেন, একটু দেখেন, চেষ্টা করেন ভালো করে বুঝবেন। বিক্রিত পণ্যের ব্যয় সাধারণত 8টা হয়। বিক্রিত পণ্যের ব্যয় সাধারণত 8টা হয়। তাহলে কি কি আমরা দেখেন, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়। এই নিট ক্রয় বলতে ক্রয় থেকে ফেরত বারটা মাইনাস করব, ক্রয় থেকে ফেরত, ক্রয় থেকে বারটা মাইনাস করব। মজার ব্যাপার হচ্ছে হলো, ক্রয় যদি ডেবিট হয়, ব্যয় মানি ডেবিট, আয় মানি ক্রেডিট। আর আমরা যখন আর্থিক বিবরণী করব, শুদ্ধ একটা রেয়ামিল থাকবে, অশুদ্ধ রেয়ামিল থাকবে না। শুদ্ধ রেয়ামিল থেকে আমরা বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থা বিবরণী বের করব। তারপরে এই দুইটা বের করব না। কেন? কারণ আমাদের আর্থিক বিবরণীকে 5 ভাগে ভাগ করলেও আপাতত আমরা এই 3টার উপরে আমরা অ্যানালাইসিস করব, কিন্তু এই দুইটা আমাদের এইবার নাই। আমরা যখন এইচএসসি তে উঠবো, ইন্টারে উঠবো, অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টে এটা আমরা পাবো 3rd চ্যাপ্টারে, আর এটা আমরা পাবো 6th চ্যাপ্টারে। আপাতত এটা আমাদের নাই। তারপর আমি বলে দিই নগদ প্রবাহ কাকে বলা হয়। নগদ আগমন ও নগদ নির্গমনের জন্য যে বিবরণী বা যে প্রবাহ তৈরি করা হয়, নগদ আগমন ও নগদ নির্গমনের জন্য যে বিবরণী বা যেই প্রবাহ তৈরি করা হয় তাকে বলা হয় নগদ প্রবাহ। এটা গেল। আর্থিক বিশ্লেষণ মানে কি? আর্থিক বিবরণীর পরে প্রতিষ্ঠানের কি অবস্থা তার সচ্ছলতা যাচাই করার জন্য, আর্থিক বিবরণীর পরে প্রতিষ্ঠানের কি অবস্থা তার সচ্ছলতা যাচাই করার জন্য যেই বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় আর্থিক বিশ্লেষণ। এর ভিতরে একটা অঙ্ক আপনাদের আর্থিক বিশ্লেষণের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছিল আপনাদের 11 নাহলে 10 নম্বর অঙ্কটা, যেটা আমরা করছি, সেটা চলতি অনুপাত, তারল্য অনুপাত, এই নিট মুনাফা অনুপাত। এটি হচ্ছে আর্থিক বিশ্লেষণের কাজ। আর্থিক বিশ্লেষণ যখন আমরা করব এইচএসসি তে বা ইন্টারে, তখন এটার উপর আমরা 35টা থেকে 36টা সূত্র পাবো। এখন তো আমরা 2-3টা সূত্র পাচ্ছি, তো আপাতত এটা এতটা ইম্পর্টেন্ট না। এই জন্য দেখেন এই দুটো আমরা কেটে দিলাম। আমরা এই 3টার উপর আমাদের অঙ্কটা হবে, একটা বিশদায় বিবরণী, একটা মালিকানা সত্ত্ব, একটা আর্থিক অবস্থা বিবরণী। তা আমরা কিসের উপরে শিখতেছি, সেটা বিশদ আয় বিবরণী। মনে রাখবেন, যখন সেবামূলক প্রতিষ্ঠান হয় তখন এটাকে বিশদ আয় বিবরণী বলা যায় না, সেটাকে বলতে হয় আয় বিবরণী। যখন ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়, যে প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় জড়িত, সেটাকে বলে বিশদ আয় বিবরণী। ঠিক আছে? ওকে, ফাইন। তো এখন তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা কি পাবো? মোট মুনাফা। এখন বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? বিক্রয় করার পূর্বে যে ব্যয়টা হয় সেটাই বিক্রিত পণ্যের ব্যয়, যেটা কারখানা জাতীয় ব্যয়। এটা কয়টা জিনিস হয়? 3টা জিনিস হয়। এখন আপনারা বলতে পারেন, স্যার এইমাত্র বলছেন 8টা, এখন বলতেছেন 3টা, এক এক সময় এক এক কথা কেন? 8টা হবে, একটু ভেঙায় বলতেছি, একটু শুনেন। তাহলে 3টা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, বছরের শুরুর মজুত পণ্য। তারপর হচ্ছে নিট ক্রয়, ক্রয় থেকে ফেরত বারটা মাইনাস করব। এরপরে প্রত্যক্ষ জাতীয় খরচ। এই প্রত্যক্ষ জাতীয় খরচগুলো কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, আপনাদের বইতে আপনারা পাবেন। আমি একদম ভালো করে বুঝেন। 6টা জিনিস হবে। কয়টা জিনিস হবে স্যার? 6টা জিনিস হবে। তাহলে আমি একটু বলি, একটু শুনেন। 1, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, শুল্ক, জ্বালানি। আমার সাথে একটু বলেন, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, শুল্ক, জ্বালানি। আরেকবার বলেন, ক্রয় পরিবহন, শুল্ক, ডক চার্জ, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, শুল্ক, জ্বালানি। এই ভালো করে বুঝতে হবে, পৃথিবীর যে কোনো পরিবহন আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয় হবে, পৃথিবীর যে কোনো শুল্ক আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয় হবে। একটা পরিবহন আর একটা শুল্ক কখনো এই বিক্রিত পণ্যের ব্যয় হয় না। সেটা কি পরিবহন? একটা হচ্ছে বিক্রয় পরিবহন, আর একটা হচ্ছে রপ্তানি শুল্ক। বিক্রয় পরিবহনের আরেক নাম হচ্ছে বহির্মুখী পরিবহন। রপ্তানি শুল্ক, পৃথিবীর যে কোনো শুল্ক এখানে হবে, শুধু রপ্তানি শুল্কটা হবে না। তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা একটু রিভিউ করি আরেকবার।
তাহলে আমাদের কি কি হতেছে? প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়। প্রত্যক্ষ জাতীয় খরচগুলো কি কি? মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, শুল্ক, জ্বালানি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এটা। এখন সব যে থাকবে তা না, যেমন প্রারম্ভিক মজুদ পণ্য আছে, ক্রয় আছে, আর হচ্ছে শুধু কথা আছে হচ্ছে ক্রয় পরিবহন। তাহলে এই তিনটা যোগ দিব, যেটা হবে সেটার সাথে বিক্রয়ের সাথে এই তিনটা মাইনাস করব, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে মোট মুনাফা। আমরা কি পেয়ে যাব? মোট মুনাফা। সো বি কেয়ারফুল। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু সমন্বয় ছাড়া শুধু রেয়া মিলের উপর বেস করে আমি আপনাদেরকে শিখাচ্ছি। স্যার এখন তো বুঝতেছি না, সমন্বয় ছাড়া রেয়া মিলের উপরে, ওকে ফাইন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। যখন কোশ্চেনটা এরকম হবে একটু ভালো করে বুঝতে হবে। তো আপনাদের বইতে কোশ্চেন আছে এরকম, একটু দেখবেন, রেয়া মিল দেওয়ার পরে কিছু সমন্বয় আছে এবার নিচে, এভাবে কিছু সমন্বয় আছে। আমি এইটা শিখাচ্ছি না, আমি শুধু রেয়া মিলের উপর বেস করে আপনাদেরকে এই তিনটা শিখাচ্ছি। আমি শুধু রেয়া মিলের উপর বেস করে আপনাদেরকে এই তিনটা শিখাচ্ছি। আপনাদের সমন্বয় টাচ করবেন না এখন, সমন্বয় আমরা পরে করব, সমন্বয় আমরা পরে করব, সমন্বয় আমরা পরে করব। যখন আর্থিক বিবরণী করি দুইটা প্যাটার্ন থাকে, একটা হচ্ছে হলো রেয়া মিল, একটা হচ্ছে সমন্বয়। সমন্বয়ের আবার দুইটা প্যাটার্ন থাকে, একটা অভ্যন্তরীণ সমন্বয়, একটা বাহ্যিক সমন্বয়। এখানে যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় বাহ্যিক সমন্বয়। এখানের ভিতরে সমন্বয় কিছু দেয়া থাকবে, যেমন 10% বিনিয়োগ, এই 10% একটা সমন্বয় কিন্তু আমরা এখন করব না। 5% ঋণ, 5% একটা সমন্বয় এখন আমরা করব না। ইজারা সম্পত্তি ব্যাকেটে দেওয়া থাকবে হচ্ছে 10 বছর, বেতন ব্যাকেটে দেওয়া থাকবে 10 মাস, এগুলো আমরা করব না। কিন্তু বেতনের টাকাটা, ইজারা সম্পত্তির টাকাটা, 5% ঋণ, 10% বিনিয়োগ, এগুলো আমরা কাজ করব। ওই পার্সেন্টগুলো বা 10 বছর বা 10 মাস এই কাজগুলো আমি এখন বর্তমানে করব না। কেন? এগুলো হচ্ছে সমন্বয়, এখন আমরা বর্তমানে এগুলো করব না, পরবর্তীতে আমরা করবো ইনশাআল্লাহ আজিজ। ক্লিয়ার জিনিসটা? ওকে ফাইন। আচ্ছা, আপনারা আমি এতক্ষণ যে কথাগুলো বলতেছি একটু কাইন্ডলি বলবেন আপনারা কি বুঝতেছেন নাকি, একটু রেসপন্স দিবেন প্লিজ, একটু রেসপন্স দেন তো। আপনাদেরকে সাথে যে আমি কথাগুলো বলতেছি একটু রেসপন্স দিবেন, আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, একটু দ্রুত বলেন। প্রত্যেকে একটু কমেন্ট করে জানান, হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতেছি স্যার, বা এটা সমস্যা, বা দ্রুত বলতেছেন, বা স্যার আপনি ক্যামেরার সামনে এসে শুধু মুখটা দেখা যায়, আওয়াজটা খুব বিকট, মানে দত্তের মতন, ঝিনের মতন শোনা যেতেছে, নাকি কিভাবে মানে বুঝতেছেন নাকি একটু বলেন। আপনারা যদি না বুঝেন আমি তো আগাইতে পারবো না, যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ আমি আগাইতে পারবো। একটু দ্রুত, একটু দ্রুত বলতে হবে প্লিজ স্যার, একটু দ্রুত বলেন। আচ্ছা, আমি একটু দেখি কি কি লিখলেন আপনারা সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। কমেন্টগুলো দেখে খুব ভালো লাগলো। কেউ বলছে হচ্ছে বোর্ডের লেখাটা বোঝা যাচ্ছে না, আবার কেউ লিখলো হচ্ছে স্যার একটু আস্তে কথা বলবেন, আপনি খুব মানে বললাম না একটু জোরে কথা বলতেছেন, একটু আস্তে কথা বলবেন। আবার কেউ বলছে হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতেছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। মেইন কথা হচ্ছে আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, এটাই তো মেইন কথা, রাইট? ঠিক আছে, ফাইন। তাহলে বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি? এখানে মোট মুনাফা পাচ্ছি। কি পাচ্ছি আমরা এখানে? মোট মুনাফা পাচ্ছি। এখন একটু ভালো করে বুঝেন, এর সাথে আমরা এখন মাইনাস করব অফিস জাতীয় ব্যয়। আগে আমরা যখন আপনাদের গত বছর আমাদের একটা রুল ছিল
অফিস জাতীয় আয়কে আমরা দুই ভাগে ভাগ করছি, অফিস জাতীয় ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করছি। আমরা ভাগটা একটু দেখাচ্ছি, একটু দেখেন। দেখেন ভালো করে বুঝেন, আমরা অফিস জাতীয় ব্যয়কে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পরিচালন ব্যয় আর একটা হচ্ছে অপরিচালন ব্যয়। একটা হচ্ছে পরিচালন ব্যয় আর একটা হচ্ছে কি আমাদের অপরিচালন ব্যয়। একটু ভালো করে বুঝি। আর অফিস জাতীয় আয়কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা পরিচালন আয়, একটা হচ্ছে অপরিচালন আয়। এখন অনেকের কথা, স্যার পরিচালন আর অপরিচালনের ভিতরে পার্থক্য কি? পরিচালন হচ্ছে যেটা দৈনন্দিন কাজের আগে, যেটা দৈনন্দিন বেশি বেশি ঘটে, সেটা হচ্ছে পরিচালন। আর অপরিচালন হচ্ছে যেটা মাঝে মধ্যে আমাদের দেখা দেয়, মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে অপরিচালন। এখন আমাদের গত বছর বা আগের বছরে এরকম ছিল, এই মোট মুনাফার সাথে পরিচালন আয়টা যোগ করতো, এই পরিচালন আয়টা যোগ হতো আর পরিচালন ব্যয়টা মাইনাস করতো, তাহলে আমরা পেতাম পরিচালন মুনাফা। কি পেতাম আমরা? পরিচালন মুনাফা। কথাগুলো ভালো করে স্পষ্ট করে বুঝেন প্লিজ। তাহলে আমরা পেতাম পরিচালন মুনাফা। কি পেতাম? পরিচালন মুনাফা পেতাম। আমি কথাটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন না আপনারা? আমি বললাম হচ্ছে হলো গত বছরের আগের বছর আমাদের এই পরিচালন আয়টা আমরা যোগ করতাম, পরিচালন ব্যয়টা মাইনাস করতাম, তাহলে আমরা পেতাম পরিচালন মুনাফা। এরপরে আমরা অপরিচালন আয় যোগ করতাম, অপরিচালন ব্যয় মাইনাস করতাম, তাহলে আমরা পেতাম নিট মুনাফা। তাহলে আমরা কয়টা ধাপ করতাম? আমরা 6টা জিনিস ছিল। একটা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা একটা হেডিং, পরিচালন আয় যোগ পরিচালন ব্যয় মাইনাস, পরিচালন মুনাফা দুইটা হেডিং, পরিচালন আয় যোগ পরিচালন ব্যয় মাইনাস। ব্যয় সবসময় মাইনাস হয়, ব্যয় সবসময় মাইনাস হবে, ব্যয় সবসময় মাইনাস হবে, ব্যয় সবসময় মাইনাস হবে, আয় সবসময় যোগ হবে। ব্যয় মাইনাস হবে, আয় যোগ হবে, ব্যয় মাইনাস হবে, আয় যোগ হবে। ওকে ফাইন। ওকে, তাহলে দেখেন একটু ভালো করে বুঝি। পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয় মাইনাস করব, অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় মাইনাস করব। দেখেন মোট মুনাফার সাথে যদি পরিচালন আয় যোগ করি, পরিচালন ব্যয় মাইনাস করি, তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা। এর সাথে এরপরে যদি অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় মাইনাস করি, তাহলে পাবো নিট মুনাফা। বর্তমানে এই আয়কে, এই পরিচালন আয় আর একটু দেখেন, এই পরিচালন আয় আর এই অপরিচালন আয়, তাহলে আমাদের এখানে কয়টা? আমাদের একটা হচ্ছে পরিচালন আয় আর একটা কি আমাদের অপরিচালন আয়। বর্তমানে এই পরিচালন আয় আর অপরিচালন আয় বাদ দিয়ে একটা আয় হয়েছে, সেটাকে বলা হয় অন্যান্য আয়। তাহলে একটু ভালো করে বুঝি, পরিচালন আয় আর অপরিচালন আয় কাকে বলা হয়? যে আয় বারবার ঘটে সেটাকে বলা হয় পরিচালন আয়, আর যে আয় মাঝে মধ্যে হয় সেটাকে বলা হয় অপরিচালন আয়। তাহলে আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ। পরিচালন আয় হয়তো দুইটা, সাধারণত বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। আর অপরিচালন হয়তো অন্যান্য আয়গুলো, শিক্ষানবিশ সালামি, উপভাড়া বা প্রাপ্ত ভাড়া, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক সুদ, ঠিক আছে। এরপরে হচ্ছিল স্থায়ী সম্পত্তির বিক্রিয়কৃত মুনাফা, এগুলো সাধারণত। এখন বর্তমানে বলছে না, এই অফিস আয়, এই পরিচালনা অপরিচালনা দরকার নেই, একটা আয়কে রূপান্তর করে দিছে, সেটাকে বলে অন্যান্য আয়। তাহলে আমরা আয়কে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একটা কারখানা আয়, একটা হচ্ছে অফিস আয়। অফিস আয়কে কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে। কিন্তু দুই ভাগ এখন আর নাই। এখন বর্তমানে আর কয় ভাগ আছে? একটা ভাগ, সেটা হচ্ছে অন্যান্য আয়। তাহলে টোটাল আয় আমাদের কয়টা? দুইটা। একটা হচ্ছে বিক্রয়, একটা হচ্ছে অন্যান্য আয়। কত সহজ হয়ে গেছে মাশাআল্লাহ। একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে অন্যান্য আয়। তাহলে পৃথিবীর যতগুলো আয় আছে, পৃথিবীর যতগুলো আয় আছে, পৃথিবীর যত প্রকার আয় আছে, সব এখানে কি করে দিবেন? দিয়ে দিবেন। কথা বুঝছেন? এখানে কি করে দিবেন? দিয়ে দিবেন। ঢেলে দিবেন তো বলা যায় না, তখন আমার নিয়ে আবার সমালোচনা হবে। এইখানে দিয়ে দিবেন। কথা বুঝা যাচ্ছে নাকি? বুঝতে পারেন না? আর বাকি যে আয়টা থাকবে, শুধু একটা আয়, সেটা বিক্রয়, সেটা এখানে দিবেন। তাহলে যে কোনো আয় আমরা এখানে দিব, শুধুমাত্র একটা আয় বিক্রয় আমরা এখানে দিব। তাহলে আয়ের ব্যাপারে ক্লিয়ার? আয়ের ব্যাপারে ক্লিয়ার। ওকে ফাইন। অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার এটা কখন যোগ করবো, কখন বিয়োগ করবো? আমি দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা,
অফিস ব্যয়কে স্যার কয় ভাগে ভাগ করছে? অফিস ব্যয় দুই ভাগই আছে, অফিস ব্যয় দুই ভাগে আছে, কিন্তু নামটা একটু চেঞ্জ হয়েছে। পরিচালন ব্যয় ঠিক আছে, অপরিচালন ব্যয়ের পরিবর্তে নাম চেঞ্জ হয়ে বলছে অন্যান্য আয় ব্যয়। কি ব্যয়? অন্যান্য ব্যয়। কি ব্যয়? অন্যান্য ব্যয়। ক্লিয়ার জিনিসটা? ওকে ফাইন। এবার আমরা একটু দেখি। এখন দেখেন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমাদের পাচ্ছি হচ্ছে আমরা মোট মুনাফা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি মাইনাস করে আমরা কি পাচ্ছি? মোট মুনাফা। ওকে ফাইন। তারপরে আমরা কি করব দেখেন, পরিচালন ব্যয়টা আমরা মাইনাস করব পরিচালন ব্যয়। একটু দেখি প্লিজ। তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা। তারপর আমরা যোগ করব অন্যান্য আয়, আবার মাইনাস করব অন্যান্য ব্যয়। তাহলে এই দেখেন অন্যান্য আয় যোগ অন্যান্য ব্যয় মাইনাস, তাহলে আমরা পাবো নিট মুনাফা। তাহলে একটু দেখেন, ভালো করে বুঝেন, আমি লাল কালি দিয়ে একটু মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এই মোট মুনাফা একবার পেলাম, পরিচালন মুনাফা একবার পেলাম, আর নিট মুনাফা একবার পেলাম। হেডিং কিন্তু তিনটাই হয়েছে, আগের হেডিং তিনটা এখন মাঝখান দিয়ে এই আয়টা দুইটা ছিল, একটা রূপান্তর করে আমরা শেষে যোগ দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা আয় আর এখানে একটা আয়, ব্যয় হচ্ছে তিনটা, একটা বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়। আচ্ছা, এখন একটু ভালো করে দেখেন একটু প্লিজ। একটু দেখা যাচ্ছে, অবশ্যই মনে হয় দেখা যাচ্ছে। তাহলে একটু দেখেন, আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে আমরা মোট মুনাফা পেলাম। এর সাথে পরিচালন ব্যয় মাইনাস করব, শুধু ব্যয় মাইনাস হবে, পরিচালন ব্যয় মাইনাস করব পরিচালন মুনাফা। এর সাথে অন্যান্য আয় যোগ, এই দুটো মিলে অন্যান্য আয় যোগ করব। আর এই যে অপরিচালন ব্যয় যেটা, সেটা অন্যান্য ব্যয় মাইনাস করব, তাকে আবার নিট মুনাফা। এখন আমরা একটু আসি। স্যার আপনি যখন এখানে ভেঙে দিলেন বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলো, এরকম একটু বলবেন আমাদের পরিচালন ব্যয় কোনগুলো আর অন্যান্য আয়ের অন্যান্য ব্যয় কোনগুলো। তাহলে একটু বলি, একটু শুনেন প্লিজ, একটু বলি। আমাদের আয় দিয়ে কোনো কাজ হবে না, বলতে পারেন কেন? আয় অলরেডি শেখানো হয়ে গেছে। পৃথিবীর যত প্রকার আয় আছে, একটা আয় বাদে, পৃথিবীর যত প্রকার আয় আছে, প্লিজ আমার সাথে একটু সাড়া দিবেন প্লিজ। পৃথিবীর যত প্রকার আয় আছে, পৃথিবীর যত প্রকার আছে, সব আয় হবে অন্যান্য আয়তে, একটা আয় বিক্রয় হবে এখানে। তাহলে আয় নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই। এবার বিক্রিত পণ্যের ব্যয় কয়টা জিনিস? যে 8টা জিনিস। আমরা বলি 3টা, ওখানে 3টাকে প্রত্যক্ষ ব্যয়কে আবার 6টা বলি। তাহলে 8টা জিনিস। একটা ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন শুল্ক, জ্বালানি, এগুলো। আর অন্যান্য ব্যয়তে আমাদের কি হয় একটু ভালো করে বুঝি না আমরা। অন্যান্য ব্যয়ের ভিতরে আমাদের কি কি আসে? তাহলে আমরা বলতে পারি কিভাবে কি, একটু দেখেন আমার সাথে একটু সাড়া দিবেন একটু প্লিজ। অন্যান্য ব্যয়তে আসে 3টা জিনিস। এক, ডেবিট দিকে সুদ, ডেবিট দিকে সুদ। একদিকে আমাদের কি বলছে? এক, ডেবিট দিকে সুদ। আচ্ছা, এক হচ্ছে ডেবিট দিকে সুদ, তারপর হচ্ছে হলো ডেবিট দিকে সুদ। ঠিক আছে? এরপরে হচ্ছে হলো আপনার 2 নাম্বার আসবে হচ্ছে হলো অস্বাভাবিক ক্ষতি। অস্বাভাবিক ক্ষতি 2 নাম্বার কি আসবে আমাদের? অস্বাভাবিক ক্ষতি। তাহলে আমাদের ডেবিট থেকে সুদ আসলো, অস্বাভাবিক ক্ষতি আসলো, আর আমাদের কি আসবে এখানে? আর শিক্ষানবিশ ভাতা। 3 নাম্বার আসবে ছিল শিক্ষানবিশ ভাতা। এই 3টা জিনিসই আসে শুধুমাত্র অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় বলতেছি, অন্যান্য ব্যয়। এই 3টা জিনিস আসে। কি কি আমাদের একটু দেখেন, একটু স্পষ্ট করে একটু দেখেন। ডেবিট দিকে সুদ, ডেবিট দিকে সুদকে আমরা আবার কি কি আছে ডেবিট দিকে সুদে, আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। ডেবিট দিকে সুদে, ডেবিট দিকে সুদ, আমি কিন্তু বারবার বলছি এটা শুদ্ধ রেয়ামিল থাকবে, এখানে একটা শুদ্ধ রেয়ামিল থাকবে। তাহলে সুদ যদি ডেবিট দিকে থাকে তাহলে এখানে দিব, আর যদি ক্রেডিট দিকে থাকে 100% অন্যান্য আয় চলে যাবে। সুদ ক্রেডিট মানে আয়, সুদ ডেবিট মানে ব্যয়। তাহলে পৃথিবীর যে কোনো ডেবিট দিকে সুদ মানে হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে ডেবিট দিকে সুদ হয় কি কি একটু দেখেন। এক হচ্ছে ঋণের সুদ, আরেকটা হচ্ছে মূলধনের সুদ, লাস্ট ওয়ান হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ। ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এই 3টা সুদ হয়। এই জন্য আমি সংক্ষেপে লিখছি ডেবিট দিকে সুদ। অস্বাভাবিক ক্ষতি মানে কি? ক্যাশ বাক্স হতে ছিনতাই, ক্যাশ বাক্স হতে ছিনতাই,
তারপর হচ্ছে হলো আপনার আগুনে বিনষ্ট পণ্য, এগুলো হলো অস্বাভাবিক ক্ষতি। এরপর আছে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা মানে কি, আমার প্রতিষ্ঠানের কর্মচারী যখন অন্য প্রতিষ্ঠানে শিখে আমাকে যে ভাতাটা, যে স্যালারিটা দিতে হয়, যে বেতনটা দিতে হয়, সেটাকে বলা হয় শিক্ষানবিশ ভাতা। শিক্ষার বিনিময়ে যে ভাতাটা দিতে হয়। এখন দেখেন এই তিনটা জিনিস হচ্ছে হলো আমাদের অন্যান্য ব্যয়তে যায়। এখন স্যার পরিচালন ব্যয় আপনি এড়াই যাচ্ছেন কেন? ওকে ফাইন, চমৎকার। দেখেন আপনাকে আমার যখন ইংলিশের লেটারগুলো পড়ানো হয়, ইংলিশের লেটারগুলো পড়ানো হয়, তখন এ বি সি ডি ই এফ জি এইগুলো পড়েন না, তো কোনগুলো কনসোনেন্ট কোনগুলো ভাওয়েল, তখন আপনাদেরকে সহজের জন্য 26টা ওয়ার্ডের ভিতরে কনসোনেন্ট কিন্তু পড়ায় না, বলে ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। তা এই যে দেখেন ভালো করে বুঝেন, এই 5টা, বাকি 21টা কি আমাদের, বাকি 21টা কি আমাদের কনসোনেন্ট। আপনার কনসোনেন্ট কিন্তু পড়াচ্ছেন না, ওগুলোই কনসোনেন্ট। আপনি 5টার ভিতরে যদি পড়ে তাহলে ভাওয়েল, আদালত যদি পড়ে যেমন ডাব্লিউ, তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনি বলবেন কনসোনেন্ট। পি আপনি বলবেন কনসোনেন্ট, কিউ আপনি বলবেন কনসোনেন্ট, আপনাকে যদি বলে সেই আপনি বলবেন কনসোনেন্ট, আপনাকে যদি বলে ইউ, এটা ভাওয়েল, ডেফিনেটলি ভাওয়েলের ভিতরে রাখবেন। সেম ভাবে এই বিক্রিত পণ্যের ব্যয় আর যে অন্যান্য ব্যয় বাদে বাকি যদি কিছু আপনি দেখেন, তাহলে ডেফিনেটলি সকল ব্যয় হয়ে যাবে হচ্ছে পরিচালন ব্যয়। যেমন বেতন, বেতন কি বিক্রিত পণ্যের ব্যয় বা অন্যান্য ব্যয়ের ভিতরে আছে না? তাহলে ডেফিনেটলি পরিচালন ব্যয়। মনিহারি পরিচালন ব্যয়, বিজ্ঞাপন পরিচালন ব্যয়, অবচয় পরিচালন ব্যয়। এই যে দেখেন, তারপর হচ্ছে আপনি কি বলে অজস্র অজস্র ব্যয় যত প্রকার আছে, ব্যয় যদি 50টা হয়, মাত্র 12-13টা যাবে বিক্রিত পণ্যের ব্যয়, অন্যান্য ব্যয়, বাকি 39টা বা বাকি 38টা চলে যাবে হচ্ছে পরিচালন ব্যয়। এই হচ্ছে আমাদের ব্যয়, অজস্র ব্যয় আছে, ব্যয়ের কোনো শেষ নাই। যেমন আমি যদি একাধারে বলতে পারি বেতন, তারপর হচ্ছে হলো ভ্রমণ খরচ, বিজ্ঞাপন খরচ, বিক্রয় খরচ, অফিস খরচ, তারপর হচ্ছে ব্যাংক চার্জ, ইজারা ভাড়া, তারপর হচ্ছে হলো অবচয়, অবলোপন, তারপর হচ্ছে হলো আপনাকে কি বলা হয় বীমা খরচ, বাট্টা, প্রদত্ত বাট্টা, সুনামের অবলোপন, ট্রেডমার্কের অবলোপন, ইজারা সম্পত্তির অজস্র, আমি বললাম না। এই জন্য আপনাকে একটু ভালো করে বিক্রিত পণ্যের ব্যয় আর হচ্ছে অন্যান্য ব্যয়গুলো যদি মনে রাখতে পারেন, আদারওয়াইজ যদি কোনো ব্যয় আসে তাহলে বুঝতে হবে সেটাই হচ্ছে পরিচালন ব্যয়, কনসোনেন্ট আর ভাওয়েলের মতন কাজ করবে ইনশাআল্লাহুল আজিজ। এই হচ্ছে আমাদের, অলরেডি আমরা বুঝে গেলাম বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি আমরা পাবো মোট মুনাফা। মোট মুনাফার সাথে যদি পরিচালন ব্যয় মাইনাস করি, ব্যয় সবসময় মাইনাস হয়, বিক্রয় মোট মুনাফার সাথে যদি পরিচালন ব্যয় মাইনাস করি আমরা পাবো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ, আয় সবসময় যোগ হয়, আয় যদি যোগ করি আর অন্যান্য ব্যয় যদি মাইনাস করি তাহলে আমরা পাবো নিট মুনাফা। এখন স্যার আয় তো শিখালেন না, আয় কিন্তু শিখানো হয়েছে, পৃথিবীর যে কোনো আয় চলে যাবে হচ্ছে অন্যান্য আয়, শুধুমাত্র একটা আয়, সেটা বিক্রয় হচ্ছে এখানে। আয়কে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা বিক্রয়, একটা অন্যান্য আয়। আর ব্যয়কে আমরা 3 ভাগে ভাগ করছি, একটা বিক্রিত পণ্যের ব্যয়, একটা পরিচালন ব্যয়, আর একটা হচ্ছে অন্যান্য ব্যয়। আর হেডিং হচ্ছে আমাদের 3টা, একটা হচ্ছে মোট মুনাফা, একটা পরিচালন মুনাফা, আর একটা হচ্ছে নিট মুনাফা। এটাকে বলা হয় বিশদ আয় বিবরণী। তাহলে আমরা বিশদ আয় বিবরণী আমরা শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। তো এখন একটু ভালো করে বুঝবেন, আপনাকে কিন্তু আমি মালিকানা সত্ত্ব বা আর্থিক অবস্থা আমি প্রশ্নে উঠে না আজকে যাবো, কেন আস্তে আস্তে শিখবো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ, দেখবেন খুব ভালো করে শিখতে পারবেন। যারা পারেন তারাও একটু শিখেন। আজকে আমি কনফার্ম যারা পারেন তারা কিছু হলো আর একটু ভালো কিছু শিখছেন, কিছু হলো কথার কথা, আপনারা যদি আগে 10টা পারতেন এখন আরো 2টা জিনিস বা আরো একটা জিনিস শিখলেন। আর যারা পারেন নাই, যারা একবারে নতুন, তাদের জন্য অনেকটা মানে অনেক কিছু শিখতে পারছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুন হোক আর পুরাতন হোক, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, প্রত্যেকের বইটা খুলে একটা রিডিং দিবেন, আর্থিক বিবরণী কাকে বলে, আর্থিক বিবরণী কত প্রকার, আর্থিক বিবরণী কেন করা হয়, আর্থিক বিবরণীর প্রয়োজনীয়তা, আর্থিক বিবরণীর কি কয়েক ভাগে ভাগ করা হয়েছে, এই ডিটেলস পড়ে যে জিনিসটা বুঝবেন না আমাকে একটু জানাবেন, তাহলে আমি উপকৃত হতাম, বিশেষ করে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ, এই হচ্ছে আমাদের কি বল। এখন আমি একটু কথা বলি, এখানে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এইসব ডিটেলস জিনিসগুলা, পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, এগুলো ডিটেলস জিনিসগুলো আপনারা পাবেন হচ্ছে রেয়ামিলের চ্যাপ্টারে লেকচার 1 আর লেকচার 2-তে। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো রেয়ামিলের লেকচার 1 আর লেকচার 2টা আবার রিভিউ করে আপনারা একটু দেখেন, তাহলে দেখবেন বিশদ আয় বিবরণী আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কেউ যদি পরীক্ষায় এই বিশদ আয় বিবরণী, শুধু বিশদ আয় বিবরণী পারলো, তাহলে সে ডেফিনেটলি 2টা অঙ্ক থাকবে না, 10 নাম্বার দিতে পারবে ডেফিনেটলি। স্যার কিভাবে 10 নাম্বার দিতে পারবে? তাহলে আসেন আমি আপনাকে বলতেছি, একটু ভালো করে বুঝেন কিভাবে পারবেন, একটু ভালো করে বুঝেন। সেটা হচ্ছে প্রথমে ক তে মোট মুনাফা থাকে, খ তে নিট মুনাফা থাকে।
বা প্রথমে কতে বিক্রিত পণ্যের ব্যয় থাকে, তারপর হচ্ছে নিট মুনাফা থাকে। তাহলে এই যে বিশ্বদায় বিবৃতি থেকে আপনি 6 পেয়ে গেলেন। আবার ওইখানে গিয়ে আপনি কতে থাকবে মনে করেন দালান কোঠার অবস্থা, এটা পারলেন না, কিন্তু খতে আবার থাকবে মোট মুনাফা, তাহলে এখানে 4, তাহলে আপনি 10 তো পেয়ে যাচ্ছেন। তাহলে এই বিশ্বদায় বিবরণী শুধু যদি বিশ্বদায় বিবরণী পারেন, এই দুইটা অঙ্কের ভিতরে আপনি 10 কভার করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি যদি মালিকানা সত্ত্বের আর্থিক অবস্থার বিবরণী নাও পারেন, আমরা তো পারবো ইনশাআল্লাহ, যদি নাও পারেন তারপরে আপনি বিশ্বদায় বিবরণী পারলে ডেফিনেটলি আপনি 10 গেইন করবেনই ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি রহমত করে। তো এখন দেখেন একটু ভালো করে বুঝেন। তো আজকের জন্য এতটুকুই, আমি আজকে শেষ করতেছি। তো আমার আজকের জন্য এতটুকু আমি আজকে শেষ করতেছি। সেটা হচ্ছে হলো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তাহলে আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা মডেল টেস্টের উপরে, পুরাতন যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর উপর মডেল টেস্ট থাকবে। স্যার বুঝতে পারিনি, একটু পরে যে আমি একটা কি বলে একটু হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত। আর আপনাদের পড়া থাকবে হচ্ছে হলো লেকচার, এখানে যেগুলো দিলাম এগুলো সবগুলো একটু খাতায় একটু লিখে নেবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে আবার একই সময় একই টাইমে আগামী সোমবার। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অর্থসহ কোরআন পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর অবশ্যই লেকচারটা একটু বারবার রিভিউ করে দেখবেন। যারা বুঝবেন না, যারা নতুন, আমার সাথে একটু ইনবক্সে কমিউনিকেট করবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ যদি আপনাদেরকে সহায় হয় তাহলে অবশ্যই আপনারা এই লেকচারটা পারবেন। আর আমি এতটুকু গুরুত্ব দিচ্ছি এই লেকচারটা এই কারণেই, কারণ এটা চ্যাপ্টার 10, এখান থেকে 2টা থাকবে, 2টা দিতেই হবে। এই জন্য রিকোয়েস্ট ছিল এই চ্যাপ্টার কেউ মিস করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।